এটি নিউজ দেখছেন। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুন্নি ইউসুফ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ব্যাংক খাতের সংস্কার। আমাদের সঙ্গে জুম কানেকশনে একজন অতিথি যুক্ত হবেন। তিনি হলেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টে। ধন্যবাদ। স্যার, ব্যাংক খাতের সংস্কার নিয়ে আমরা কথা বলছি। আমি যদি প্রথমেই বলি যে দেশের কিছু ব্যাংক ইতোমধ্যে মৃতপ্রায়, আর অনেক ব্যাংকের ক্লিনিক্যালি ডেড হয়েছে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। এবং সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন তিনি বলেছেন, মৃতপ্রায় ব্যাংকগুলোকে রক্ষায় শেষবারের মতো আরেকবার চেষ্টা করা যেতে পারে এবং এজন্য এসব ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালক পর্ষদে বদলাতে হবে, সংস্কার করতে হবে পুরোটা। এই যে সংস্কার করা প্রয়োজন, এক পরিবারের হাতে থাকা অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমার মনে হয়েছে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত জরুরিভাবে আসলে প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এবং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হচ্ছে, আবার অন্যগুলোকে আস্তে আস্তে করা হচ্ছে। আমি মনে করি যে একসঙ্গে সবগুলো আহ, পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া উচিত। এখন পুরো যে আর্থিক খাতের দুর্বলতা সেটি সৃষ্টি হয়েছে মূলত এই পরিচালনা পর্ষদের কারণে, এবং তারা দীর্ঘদিন ধরে আসলে পুরো ব্যাংক খাতকে একেবারে দুর্বল করে ফেলেছে এবং এটাকে এবার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তো এই অবস্থায় এই একটা একটা করে যে পরিচালনা পর্ষদ যে পুনর্গঠন করা সেটি কি খুব একটা হয়তো কাজ করবে না। আমি মনে করি যে এই খাতে খুব দ্রুত সংস্কার করতে হবে। এটা একটা বিষয়। আর একটা হলো যে আসলে এই যে যখন এক একটা ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হচ্ছে তখন কি করা হচ্ছে সেগুলো দেখে কিন্তু অন্যরাও তারা আসলে এই ক্ষেত্রে সমন্বয় করবেন তাদের নীতিতে। সুতরাং আসলে এই সবগুলো ব্যাংকের যে পরিচালনা পর্ষদের পুনর্গঠন একসঙ্গে করা হলে সেটা সবচেয়ে ভালো। কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছে আমি মনে করি যে একটু দেরিতে হলেও এটা একটা ভালো সিদ্ধান্ত। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এই পুনর্গঠনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আসলে এই যে পরিবারগুলো যে তারা একটা লম্বা সময় ধরে যে পরিচালনা পর্ষদে থাকা, এবং অনেকেই মানে একটা পরিবার থেকে তারা এই যে পরিচালনা পর্ষদে তারা রিপ্রেজেন্ট করবেন। তো এটার কারণে দেখা যাচ্ছে যে আসলে কিছু ভালো ব্যাংক ছিল সেগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। এবং অনেকে দেখা গেছে যে এখান থেকে অর্থ পাচার করছে, এবং বাংলাদেশে তো এই মুহূর্তে যে আউটওয়ার্ড যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু খুবই লিমিটেড। কিন্তু দেখা যাচ্ছে যে ওই সমস্ত গোষ্ঠী তারা কি করছে যে টাকাটা বাইরে নিয়ে যাচ্ছে, দামে বেনামে তারা বিদেশে বিনিয়োগ করছে। তো এইভাবে করে আসলে যে ব্যাংকগুলো যে দুর্বল হয়ে গেছে, তো সেইটার থেকে আসলে বের হয়ে আসার জন্য এই পরিচালনা পর্ষদের পুনর্গঠন সেটা আসলে প্রাথমিক পদক্ষেপ। অন্যান্য আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই যে স্যার আরো কিছু পদক্ষেপের কথা বলছেন, সেগুলো কি হতে পারে? একটা হচ্ছে যে একটা কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট, যে আসলে এই যে যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেগুলো আসলে ছিল বা এখনো পর্যন্ত আছে, তো সেইগুলো আসলে কেমন, যে কোন কোন জায়গাতে ইন্টারভেনশন হচ্ছে। তো আসলে যে পরিচালনা পর্ষদ তো আছেন, এটা তাদের নিজেদের ভিতরের যে বিষয়, কিন্তু এক্সটার্নাল ইন্টারভেনশন কোত্থেকে আসে? আমরা তো জানি যে এখানে রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো ধরনের প্রভাব কাজ করেছে। কিন্তু এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এই নতুন সময়ে তো আমরা ব্যাংকগুলোকে আবার উঠে দাঁড়ানোতে দেখতে চাই। এখন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে গঠন করলেই কি সমস্যার সমাধান হবে? এখন ব্যাংকগুলোতে যে আরো নানা রকম কর্ম সমস্যা ছিল, যেমন এই যে প্রত্যেকটা অফিসারদেরকে বিভিন্ন রকমের যে টার্গেট করে দেওয়া হতো, এবং টার্গেট দিয়ে দিতে দিতে কিন্তু দেখা গেছে যে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে আসলে এখানে যে আপনার এক্সটার্নাল ইন্টারভেনশন, ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইন্টারভেনশন, সেগুলোর একটা সুযোগ তৈরি হয়েছে। আমি মনে করি যে পুরো যে এখানকার যে ঋণ দানের প্রক্রিয়া সেগুলোকে একেবারে নতুন করে মূল্যায়ন করা উচিত করে, যে এখানে কার রোল কতটুকু হবে। তো পরিচালনা পর্ষদের রোল যাতে অন্তত শুধুমাত্র পলিসি মেকিং এ থাকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। জি। এতে করে গ্রাহকরা কতটুকু আস্থা সংকটে ভুগবেন বলে মনে হয় আপনার? এই গ্রাহকদের তো কিছুটা অভ্যাস হয়ে গেছে যে যেভাবে আসলে হচ্ছিল, তো সেইভাবে যে, চলার মধ্যে তারা অনেকটাই অভ্যস্ত হয়েছিলেন। এখন আমি মনে করি যে গ্রাহকেরা কিন্তু এখনো নিশ্চিত নন যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ব্যাংকগুলো আবার স্থবির হয়ে পড়বে কিনা এই সংস্কারের কারণে। তো এই সমস্ত কারণে কিন্তু গ্রাহকরা কিছুটা অনিশ্চয়তার মধ্যে আছেন। আবার কিছু কিছু ব্যাংকে দেখা যাচ্ছে যে লেনদেন বা ঋণ কার্যক্রম সেগুলোকে সীমিত করা হয়েছে। কিছু ব্যাংকে দেখা যাচ্ছে যে গ্রাহকেরা গিয়ে চেক দিচ্ছেন, আসলে সেখান থেকে তারল্য টাকা মাঠাতে সংকটও তো পারছেন না। রয়েছে। হ্যাঁ, এই তারল্য সংকটগুলো রয়েছে, এবং এই তারল্য সংকটগুলো কিন্তু বেশ ভালো আকারে জেগে বসেছে। এখন এখানে আস্থার সংকট তৈরি হয়েছে, এবং এটা সহসাই কিন্তু কাটবে না। তার কারণ আমরা দেখতে পেয়েছি যে আসলে যে অন্তর্বর্তী সরকার তারা অনেক ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করছেন, কিন্তু এগুলো কিন্তু বাস্তবায়িত হতে বা আসলে ব্যাংকগুলোকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে আহ, তো সেটা কিন্তু দেরি হচ্ছে। তো এটাই একটা বাস্তবতা। এখন আসলে গ্রাহকদের দিক থেকে আসলে আতঙ্কিত না হয়ে আমার মনে হয় কি যে ব্যাংকগুলোকে আসলে সহায়তা করা উচিত। তার কারণ মাঝখানে আমরা দেখলাম যে
আসলে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এখন আবার 5 লাখ টাকা পর্যন্ত আসলে উত্তোলন করা যাবে, সেই সুবিধাগুলো করা হচ্ছে। তো এখন অনেক সময় যেটা হয় যে গ্রাহকদের অনেক বেশি টাকার দরকার হয়, এখন সেই সময় ব্যাংকগুলো যদি অর্থ দিতে না পারে, তখন অবশ্য অবস্থা কি দাঁড়াবে। তো সেই বিষয়গুলো আছে। আমি মনে করি যে আস্থার সংকট আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু সিদ্ধান্তগুলো যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে পুরো ব্যাংক খাতকে যে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করা, সংস্কার করা, সেগুলো অনেকটা সহজ হয়। এই যে ঘুরে দাঁড়ানোর জন্য অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ রয়েছে ব্যাংকিং কমিশন গঠনের কথা। এই ব্যাংকিং কমিশন গঠন কতটুকু ফলপ্রসূ হবে বা কিভাবে করা উচিত? হ্যাঁ, ব্যাংকিং কমিশনটা আসলে আরো আগে গঠন করা দরকার ছিল। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখানে সহযোগিতা করবে, তাদের রিপ্রেজেন্টেশন থাকবে। তো এটাই স্বাভাবিক যে ব্যাংক কমিশন তারা একটা সময় ধরে তারা কাজ করবেন, কিন্তু তার ফরমেশনটা আরেকটু আগে হয়ে গেলে ভালো হতো। এখন যেটা হচ্ছে যে আসলে কেন্দ্রীয় ব্যাংক নিজেই সিদ্ধান্ত দিচ্ছে যে কি কি কাজ করতে হবে, যে পরিচালনা পর্ষদের পুনর্গঠন, সংস্কার করা। এখন যদি এমন হতো যে না, সরকার দায়িত্ব নেওয়ার 7 দিনের মধ্যে তারা ব্যাংকিং কমিশনটা তৈরি করে দিলেন এবং কমিশনই নিজেরা অ্যাসেস করলো যে আসলে সমস্যা কোন কোন জায়গাতে রয়েছে, তো সেটা করতে পারলে ভালো হতো। কিন্তু এখন এই সিদ্ধান্তটা ভালো, কিন্তু যত দ্রুত আসলে এই কমিশনটা তৈরি করে দেওয়া যায় এবং তাদের টিওয়ারটা তৈরি করে দেওয়া যায়, তত আসলে এই পুরো ব্যাংক খাতের ঘুরে দাঁড়ানোটা সহজ হবে। আমাদের বুঝতে হবে যে আসলে কেন্দ্রীয় ব্যাংকের অনেক সীমাবদ্ধতা রয়েছে, এবং অনেক সময় অনেকে অভিযোগ করে থাকেন যে তাদের কারণেই আসলে এই সমস্যাগুলো কিন্তু দীর্ঘায়িত হয়েছে এবং অনেক ব্যাংক দুর্বল হয়ে পড়েছে, এবং ব্যাংক খাতের উপরে যে মানুষের যে আস্থা, সেটির একটা ঘাটতি তৈরি হয়েছে। তো এখন তারা নিজেরাই যদি, মানে কেন্দ্রীয় ব্যাংক নিজেই যদি এই রিফর্ম গুলো করতে থাকে, এবং তাদের যে সক্ষমতার ঘাটতি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন রকম যদি ইন্টারভেনশন নেয়, তাহলে কিন্তু তারা মনিটর করতে পারবে না যে কি হচ্ছে এবং ভিতরে আসলে সমস্যাটা কতটা গভীর, সেগুলো আসলে আন্দাজও হয়তো তারা করতে পারছেন না। আমি মনে করি যে এটা প্রথমে স্বাধীন, সমস্যা কোথায় সেটা শক্তিশালী নিরূপণ করতে কমিশন। হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তাদেরই নিরূপণ করতে হবে যে সমস্যা কোথায় এবং কি কি কাজ করতে হবে তাদের। জি, ডক্টর মাহফুজ কবির আপনি থাকুন, আমরা একটি ছোট্ট বিরতি নেব। দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। বিরতির পর আরও একবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। ব্যাংক খাতের সংস্কার এই বিষয় নিয়ে আলাপ করছি ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, তার সঙ্গে ডক্টর মাহফুজ কবির আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে ইসলামিক ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। আমরা যেমনটি বলছিলেন এবং আপনি বলছিলেন যে কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য করা প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের উচিত নগদ অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকে সাহায্য করা। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের একটু ধীরে চলনীতিতে গেলে সবচেয়ে ভালো হয়, তার কারণ যে দুর্বলতাগুলো তৈরি হয়েছে এবং এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তো সহায়তাটা চলমান ছিল। এখন হঠাৎ করে এই যদি আপনার লিকুইডিটি স্টপ করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আর কোনো স্পেস থাকবে না। এখন শুধুমাত্র যে পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন কোনো পুনর্গঠন, এটা করলেই যে আসলে পুরো ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে এমন নয়। এখন উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে এই 9টি ব্যাংকের কোনো রকমের পে অর্ডার বা চেক এগুলো গ্রহণ করবে না। এখন এইভাবে সব জায়গাতে যদি ক্রাইসিস তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে কিভাবে? আর ইতিমধ্যেই অনেক ট্রেডার তারা কিন্তু এক ধরনের যে আতঙ্কের মধ্যে আবার পড়ে গেছেন বাংলাদেশ যে ব্যাংকও নয় তো ব্যাংকের। বলেছে যে নতুন করে কোনো টাকা হ্যাঁ, ছাপাবে না। হ্যাঁ, টাকা ছাপাবে না, কিন্তু অন্য কোনো ভাবে কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটা দেখতে হবে। এখন পরিমাণে একটু কম করে দিয়ে হলেও যদি এই ব্যাংকগুলোকে ঋণ দিয়ে কিছুটা ঘুরে দাঁড়াতে সহযোগিতা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেটা ভালো হবে। তো এটার জন্য একটা টাইম লাইন লাগবে যে না, আগামী 6 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে তারা আর কোনো অর্থ দেবে না তাদেরকে। তো এইভাবে করে দিয়ে অন্তত যদি কিছু মানি পাম্প করা যায়, তাহলে সেটা ভালো। তবে হ্যাঁ, দীর্ঘমেয়াদে অনন্তকাল ধরে তাদেরকে সহযোগিতা করতে হবে, বিষয়টা এরকম নয়। আমি মনে করি যে তার একটা সময়সীমা থাকা উচিত। এই যে সময়সীমাটার কথা বারবার বলছেন আপনি, ব্যাংক পুনর্গঠনে 6 মাসের যে রোডম্যাপ দেওয়া হয়েছে এবং এই 6 মাসে বর্তমান অবস্থায় যে পরিস্থিতি রয়েছে সেই পরিপ্রেক্ষিতে কি 6 মাসে এই রোডম্যাপ বাস্তবায়ন করা এবং ব্যাংকিং খাতের এই সংস্কারটা করা সম্ভব হবে কিনা এবং হ্যাঁ, সেটি হ্যাঁ, দীর্ঘস্থায়ী হবে ছয় কিনা? মাসটা হ্যাঁ, 6 মাসটা একটা ইন্ডিকেটিভ টাইম। আমি মনে করি যে এর মধ্যে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না, তবে মেজর কিছু প্রবলেম সেগুলোকে যদি সলভ করা যায় তাহলে এটা ভালো। বিশেষ করে এখানে সুশাসন বা এই যে পুরো জায়গাটাতে গতি ফেরানো,
এটা একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকারের জন্য এবং বাংলাদেশ ব্যাংকের জন্য। তবে এই 6 মাসের ভিতরে যদি না হয় তাহলে পরে আবার আমাদের এই যে সংস্কারের যে কার্যক্রমগুলো সেগুলো চালু রাখতে হবে। জি। এখন একটা বড় সমস্যা হচ্ছে কি যে ব্যাংকগুলো তো মানে অভ্যস্ত হয়ে পড়েছিল বিভিন্ন রকমের দুর্নীতি, ঋণ জালিয়াতি, অর্থ পাচার এগুলোর মধ্যে, এবং পলিটিক্যাল যে ইন্টারভেনশন বা অন্যান্য যে সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের যে চাপ সেগুলোর মধ্যে থেকেই ব্যাংকগুলো কাজ করছিল। এখন যে এই খেলাপি ঋণের স্তূপ তৈরি হয়েছে, পাহাড় হয়ে গেছে, সেগুলো থেকে তো ব্যাংকগুলোকে নিয়ে আসতে হবে বা তাদেরকে গতিশীল করতে হবে। তো এটার জন্য আমি মনে করি যে 6 মাস একটা ইন্ডিকেটিভ টাইম, এটা ঠিক আছে। এখন এর মধ্যে যদি আমরা সংস্কারের বা সুশাসনের অন্তত কিছু দৃশ্যমান অগ্রগতি করতে পারি তাহলে কিন্তু মানুষ একটা আস্থার মধ্যে ফিরবে, এবং গ্রাহকেরা তখন ব্যাংকগুলোতে আস্থার সঙ্গে কাজ করতে পারবে। এবং এভাবে আসলে একটা ভালো শুরু যদি হয় তাহলে আমি মনে করি যে পরবর্তী পদক্ষেপগুলো সুন্দর হবে। আস্থার কথা বলছিলেন, এস আলমের সম্পত্তি না কেনার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেছেন যে এই সম্পত্তি দিয়ে ডিপোজিটের যারা রয়েছে তাদের টাকা দেওয়া হবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, বা লিগ্যাল কি ইস্যু হতে পারে এই সম্পত্তি কিনলে? হ্যাঁ, এই জায়গাতে একটু আইনগত পরিবর্তন দরকার। আমরা আমরা দেখতে পেয়েছি যে এই অর্থ ঋণ আদালত বাংলাদেশ ঠিক মতো কাজ করে না, এবং এই যে প্রপার্টি অ্যাকুইজিশন, যদি কোনো রকমের যদি কোনো সমস্যা হয়, যদি খেলাপি হয় বড় আকারের, তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর কিন্তু এখতিয়ার আছে যে এই সম্পদ বিক্রি করে এখানে যে গ্রাহক বা আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারে। দেখো সেই জায়গাতে কিছু আইনগত পরিবর্তন বা সংশোধন করে যদি একটা ট্রাইব্যুনাল গঠন করা হয় এই যে এই টাকা উদ্ধারের জন্য, এবং সেখান থেকে যদি একটা লিগ্যাল ডিরেকশন আসে তাহলে সেক্ষেত্রে ভালো হবে। আমি মনে করি যা কিছুই করুক কেন্দ্রীয় ব্যাংক, সেটা যেন একটা আইনের মধ্যে থেকে, নিয়মের মধ্যে থেকে করা হয়। তা না হলে একবার যদি আইন ভাঙার একটা এক ধরনের সংস্কৃতি তৈরি হয় তাহলে কিন্তু সেটা কোনো ভালো উদাহরণ তৈরি হবে না। অবশ্যই বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার রয়েছে এবং ব্যাংকগুলোর এখতিয়ার রয়েছে যে এই অর্থ ফেরত নিয়ে এসে ব্যাংকগুলোকে আবার একটা পুনরুজ্জীবিত করা। তো এখন যে সমস্যাটা তৈরি হয়ে গেছে সেটা আমি মনে করি যে এই এই হঠাৎ করেই বিপুল পরিমাণে সম্পদ বিক্রি করতে চাইলে যে বাজার থেকে কেউ কিনতে পারবে এই এই সম্পদগুলো, এই পরিমাণে মানুষের হাতে টাকা আছে কিনা বা কোনো একটা কোম্পানির হাতে বা কোনো গোষ্ঠীর হাতে টাকা আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তার কারণ প্রত্যেকেই কিন্তু সমস্যার মধ্যে আছেন, এবং দেখা যাচ্ছে যে ব্যাংকগুলোর যে দুর্দশার মধ্যে আছে এটার কারণে কিন্তু সবাই ঠিক মতো কাজ করতে পারছে না। তাদের যে ঋণ নেওয়া বা যে বিনিয়োগ করা, তো এই অবস্থায় বিপুল পরিমাণে সম্পদ কেনার জন্য গ্রাহক থেকে আমরা পাবো সেটা একটা চিন্তার বিষয়। তবে প্রক্রিয়া অবশ্যই শুরু করা উচিত। যদি আমরা একটা উদাহরণ তৈরি করি তাহলে সেই ক্ষেত্রে পরে আস্তে আস্তে এটাকে এগিয়ে নেওয়া যাবে। তো কেন্দ্রীয় ব্যাংক এখানে কি ভূমিকা পালন করতে পারে? আমি মনে করি যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করে আসলে এই পুরো ব্যবস্থাটা শুরু করা, এবং এই আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে সীমিত আকারে আসলে এই যে সম্পদ বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা। এখন যে সম্পদগুলোতে হয়তো বিতর্ক রয়েছে বা হয়তো ডিসপিউটেড কোনো একটা প্রপার্টি, তো সেই জায়গাতে না গিয়ে যেগুলো একেবারে সলিড এবং এখনই বিক্রি করে ফেলা যাবে এবং কম অর্থে বিক্রি করা যাবে, তো সেগুলো একটু আইডেন্টিফাই করা উচিত। আমি মনে করি যে এই 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 যে প্রক্রিয়া যদি আমরা শুরু করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি অন্যেরাও হয়তো সাহসী হচ্ছেন। তার কারণ শুধুমাত্র ইসলামী ব্যাংক নয়, বরং বা এই যে পুরো যে ইসলামের হাতে থাকা যে সমস্ত ব্যাংকগুলো সেটাই নেই, বরং অন্যান্য আরো ব্যাংক রয়েছে যেখানে হয়তো এই সম্পদগুলোকে তো কোলেটারাল হিসেবে রাখা আছে। এখন সেগুলোকে আইডেন্টিফাই করে যে ঝুঁকিপূর্ণ যে ঋণগুলো রয়েছে তো সেগুলো আসলে এটা সুরাহা করা বা সেক্ষেত্রে যে আমানতকারীদেরকে আস্থায় নিয়ে আসার জন্য তাদের অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করা, সেটা অন্য ব্যাংকগুলো শুরু করতে পারে। আমি মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ, তবে একটু দেখে শুনে বুঝে তারপরে এই কাজগুলো করতে হবে এবং অবশ্যই আইনের আওতার মধ্যে থেকে করতে হবে। জি, বাংলাদেশে অচিরেই সুদের হার বাড়ানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর। এবং তিনি বলেছেন এখনকার 8.5% থেকে আগামী 1-2 দিনের মধ্যে এ হার বাড়িয়ে 9% করার সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন, এবং আগামী মাসগুলোতে সেটি 10% বা তারও বেশি বাড়ানো হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই আগামী মাসগুলোতে এই হার ক্রমে বাড়ানো হবে, এটিকে আপনি কিভাবে দেখছেন? মূল্যস্ফীতি আরেক দফা বাড়তে পারে, তার কারণ আমাদের দেশের মূল্যস্ফীতি কিন্তু আসলে কস্ট ইনডিউস বা কস্ট কস্ট পুশ। তো এখানে যে চাপটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আসলে ওই বিভিন্ন রকমের যে উৎপাদন খরচ, সেবার খরচ, সেটা বৃদ্ধির কারণেই হচ্ছে। জ্বালানির খরচ আমাদের বেড়ে গেছে, এবং আমাদের প্রত্যেকটা জায়গাতে মূল্যস্ফীতি বেড়ে গেছে, এবং মূল্যস্ফীতি আরেক দফা আসলে উৎপাদন খরচ বাড়াচ্ছে। তো এই যে স্পাইরাল, সেখান থেকে বার হয়ে আসার জন্য আমি মনে করি যে এক ধরনের নমনীয় মুদ্রানীতির মধ্যে যদি আমরা আসতে পারি তাহলে সেটা সবচেয়ে ভালো। সুদের হার যদি আমরা এভাবে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকি তাহলে সেই ক্ষেত্রে উৎপাদন খরচ আরেক দফা বাড়বে। এখন এই যে উৎপাদন খরচ বাড়িয়ে আমরা কিভাবে বাজার থেকে আশা করতে পারি যে আসলে যে দাম কমে যাবে? তার মনে করি যে এই এই যে সুদের হার যে ক্রমাগত বেড়ে যাচ্ছে এতে করে একেবারেই লাভ হচ্ছে না। তো এবং আমরা দেখতে পেয়েছি যে জুলাই মাসের যে মূল্যস্ফীতি সেটা কিন্তু অনেকটা চড়ে গেছে। তো এই অবস্থায় আসলে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আমরা নিয়ে আসতে পারি সেটা একটু চিন্তা করতে হবে।
এবং যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে হয়তো খুব সামান্য পরিমাণে নীতি সুদের হার বাড়ানো হতে পারে, কিন্তু বারবার যে আমরা বাড়াচ্ছি নীতি সুদের হার, এটা কিন্তু বাজারে তার তেমন কোনো প্রভাব পড়ছে না, বরং বিনিয়োগটা আরো স্থবির হচ্ছে, বিনিয়োগকারীরা কিন্তু আরো বড় বড় কোনো নিরুৎসাহিত চাপের মধ্যে হচ্ছে। পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো যে অ্যানি পারপাস লোন এবং এই যে রিয়েল এস্টেটের যে খরচগুলো সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। অনেকে ফ্ল্যাট কিনেছেন হয়তো 3 বছর আগে, এখন দেখা যাচ্ছে তাকে কিন্তু পরিশোধ করতে হবে অনেক বেশি টাকা এখন ওই আগের তুলনায়। এখন এই তাদের তো অতিরিক্ত আয় হবে না, আমাদের কিন্তু নতুন করে কর্মসংস্থানের সুযোগ নেই বা নতুন বিনিয়োগ হচ্ছে না সেভাবে। তো এই অবস্থায় এই যে অতিরিক্ত যে খরচ, সেই খরচগুলো কিন্তু ইতিমধ্যে বিনিয়োগকারী এবং সাধারণ যার যে সমস্ত গ্রাহক তাদের উপর একটা চাপ তৈরি করছে। তো এই অবস্থায় এই যে অতিরিক্ত যে মূল্যস্ফীতি সেটার আমরা কিভাবে আসলে অফসেট করব, সেটার জন্য আমি মনে করি যে একটু ধীরে সুস্থে দেখে শুনে বুঝে আসলে এই সুদের হারের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া উচিত। জি। বিদেশে যে পাচারকৃত অর্থ রয়েছে সেটি প্রত্যাবাসনের মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে এবং এই যে কাজটি শুরু হয়েছে এভাবে এই কাজটি কিভাবে ত্বরান্বিত করা যায় বা ফলপ্রসূ করা যায়? হ্যাঁ, ইতিমধ্যেই একটা সিদ্ধান্ত হয়েছিল যে যে বেশ কয়েকটা দেশের সঙ্গে, মানে 10টা দেশের সঙ্গে যে পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি, সেটা স্বাক্ষরের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু সেটা পরবর্তী সময়ে খুব একটা আলোর মুখ দেখেনি বা খুব বেশি অগ্রগতি সাধিত হয়নি। আমি মনে করি যে এই জায়গাতে একটু যদি আমরা প্রসিড করতে পারি তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেশ, বিভিন্ন দেশ, বিশেষ করে আমি বলবো যে সুইজারল্যান্ডের সঙ্গে হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা হয়েছে, তো তাদের সঙ্গে বাইল্যাটারালি যদি আমরা একটুখানি ডিপ্লোম্যাটিক লেভেলে একটু প্রসিড করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আইনগত ভিত্তিটা তৈরি হয়। তখন কিন্তু এরপরে এই অর্থ ফিরিয়ে নিয়ে আসা, যথাযথ প্রমাণ সাপেক্ষে যে অর্থ ফিরিয়ে নিয়ে আসা, সেগুলোর কাজটা শুরু করতে পারি। ইতিমধ্যে আমি জানি যে প্রায় 1000টার মতো ফাইল রয়েছে যেখানে এই দুদক এবং বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কাজ জি। করেছে এবং প্রাথমিক প্রমাণপত্র তাদের কাছে আছে। ওইটা ধরে আমরা যদি পরবর্তী পদক্ষেপ নিই এবং বেশ কিছু দেশ রয়েছে যেখানে আমাদের অর্থগুলো যাচ্ছে, তো তাদের সঙ্গে যদি এ, মানে আইনের মধ্যে থেকে কাজগুলো শুরু করি তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে এই অর্থ ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। তবে একটু দেরি লাগতে পারে, কিন্তু আমি মনে করি যে উদ্যোগটা নেওয়া উচিত এবং সেটার অন্তত কিছু যদি অগ্রগতি আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে না, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করছে, দুদক কাজ করছে এবং অর্থগুলো ফেরত আসছে। জি। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যাংক খাতের সংস্কার নিয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছিলেন। আরও একবার ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্ট। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আরও একবার বিদায় নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ।